এই জিনিসগুলো কিন্তু আমরা মেজারমেন্টের মাধ্যমে বুঝতে পারি। তো ফেসবুক অ্যাডের ক্ষেত্রেও আপনি যখন একটা ক্যাম্পেইন করেন, সেই ক্যাম্পেইনটা একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, এক সপ্তাহ যায়, যে রেজাল্টটা আসে, যে পারফরমেন্স গুলো আসে সেই ক্যাম্পেইনে, সেটার একটা রিপোর্ট বা ডেটা অ্যানালাইসিস করা লাগে। এই ক্ষেত্রে যদি আপনার রেজাল্ট ভালো হয়, তাহলে এটা একটা গুড অ্যাড, মানে হচ্ছে একটা ভালো অ্যাড। আর যদি পারফরমেন্সটা ভালো আসে না, যদি আমাদের লস হয়ে যায়, সেক্ষেত্রে আমরা ধরে নিই সেটা একটা বাজে অ্যাড, আমাদের ওয়েস্ট ওইটা। তো মিডিয়া বাইং বলতে বোঝাইতেছি ডিজিটাল মিডিয়া বাইং এর কথা। ফেসবুক, গুগল, ইউটিউব, স্ন্যাপচ্যাট, লিঙ্কডইন, ইউটিউব, টিকটক, এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। এখানে আমরা বিভিন্ন অ্যাড দিয়ে থাকি। এই যে প্রসেসটা, এটাকে বলে মিডিয়া বাইং। তো এই মিডিয়া বাইং সেক্টরে আপনি হচ্ছে ডেটার উপর মেজারমেন্ট করে ডিসিশন মেক করতে পারবেন। আপনার যতগুলা ডেটা আছে সেটার উপর বেস করে আপনি পরবর্তী সিদ্ধান্ত নেবেন যে আপনি এই প্রোডাক্টের ক্যাম্পেইন করবেন নাকি আরেকটা প্রোডাক্টের ক্যাম্পেইন করবেন। যে প্রোডাক্টের সেল ভালো হয়েছে সেটাই তো করবেন, তাই না? সেটা একভাবে করবেন, যে প্রোডাক্টটা সেল কম হয়েছে সেটাকে নিয়ে আপনি নতুন ভাবে চিন্তা করে অ্যাড দিবেন। তো এই সবগুলা প্রসেস, সবগুলা কাজ আমাদের দেখতে হয় পারফরমেন্স এবং রিপোর্টের মাধ্যমে। তো প্রথমে আমরা একটু আমাদের অ্যাড ম্যানেজারে যাই। এটা একটা ক্লায়েন্টের অ্যাড, অ্যাড অ্যাকাউন্ট। এখান থেকে আমাদের যেহেতু কিছু অ্যাড আছে, রানিং অ্যাড আছে, এগুলো থেকে আমরা একটু অ্যানালাইসিস করব। দেখেন, এই যে এই ক্যাম্পেইনটা, ফ্ল্যাশ ড্রপ সেলস ক্যাম্পেইন, এটা একটা অ্যাক্টিভ ক্যাম্পেইন, ক্যাম্পেইন লেভেলে আছে আমরা। এখন আমরা এখানে কয়েকটা ম্যাট্রিক দেখতে পাই, যেমন এই যে ক্যাম্পেইনের নাম, ডেলিভারি, ডেলিভারিটা এটা কি ড্রাফট মোডে আছে নাকি অ্যাক্টিভ মোডে আছে, নাকি রিভিউ প্রসেসে আছে। আমরা যখন একটা অ্যাড রান করি সেটা কিন্তু ইন রিভিউতে যায়, তারপরে অ্যাপ্রুভ হইলে সেটা অ্যাক্টিভ হয়ে যায়। তো তিনটা ডেলিভারি পাওয়া যায়। তিনটা ডেলিভারি থেকে এখন যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে অ্যাক্টিভ। আরেকটা আছে, সেটা হচ্ছে অফ। যদি কোনো ক্যাম্পেইন আপনি ইউজ করার পর অফ করে দেন, সেটা তখন হচ্ছে দেখাবে অফ, অ্যাক্টিভ আর থাকবে না। তো এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভেট, এটা হচ্ছে ডেলিভারি মেট্রিক। বিডিং স্ট্র্যাটেজি, বিড স্ট্র্যাটেজি, আমরা ওই যে অ্যাড সেটে যে বিড হচ্ছে যে এটা বাজেট দিয়ে দিছি, ওইখানে বলা হচ্ছে যে ইউজিং অ্যাড সেট বিড স্ট্র্যাটেজি। এরপর বাজেট, দেখেন বাজেট কোন জায়গায়। বাজেটটা আমাদের আছে অ্যাড সেট বাজেট, ইউজিং অ্যাড সেট বাজেট। যদি আমরা অ্যাড বাজেটটা ক্যাম্পেইন লেভেলে বসাইতাম, তাহলে সেটা কি হতো, ক্যাম্পেইন বাজেট, ইউজিং ক্যাম্পেইন বাজেট, এটা আসতো। এরপরে আছে অ্যাট্রিবিউশন সেটিং। এটার মানে কি? আচ্ছা দাঁড়ান, আমি একটু বাকি ক্যাম্পেইন গুলো একটু ডিলিট করে দিই। এই যে কিছু ড্রাফট ক্যাম্পেইন আছে, এগুলো আমরা অনেক সময় প্ল্যান করার সময় করে থাকি। আমরা যদি চাই এগুলা ডিলিট করে দিতে, আমরা জাস্ট এখানে যে ড্রাফট, ডিসকার্ড ড্রাফট, এটা ক্লিক করলেই সব ড্রাফট ক্যাম্পেইন চলে যাবে, একদম ক্লিন হয়ে গেল আর কি অ্যাড ম্যানেজারটা। এখন দেখেন অ্যাট্রিবিউশন সেটিং, এখানে বলা আছে যে ওয়ান ডে ক্লিক, ওয়ান ডে ভিউ আর ওয়ান ডে এঙ্গেজড ভিউ। এটার মানে কি? চলেন আমরা একটু ক্যাম্পেইনের ইয়েতে যাই। এই যে শো মোড সেটিং, এইখানে দেখেন অ্যাট্রিবিউশন সেটিং আছে। এখানে যদি গত 7 দিনে কেউ একজন অ্যাডে ক্লিক করে থাকে, এবং ধরেন গত 7 দিন আগে সে একটা ক্লিক করছিল এই অ্যাডে কোনোভাবে, এবং ওয়েবসাইটে গেছিল, তো সে 7 দিন পরে আর অ্যাড না দেখে সেই ওয়েবসাইটে গিয়ে প্রোডাক্টটা কিনে ফেললো। এই 7 দিন আগে যে ক্লিক করলো, ওইটার মাধ্যমে মেটা একটা ক্রেডিট নেয় যে এটা আমার অডিয়েন্স, আমার অ্যাড থেকে প্রোডাক্টটা কিনে ফেলছে। বুঝছেন? তো এটা থাকার মানে হইতেছে এই যে মেটা চায় তার
অ্যাড দেখে যারা প্রোডাক্ট কিনতেছে সবাই কি ট্র্যাক করতে? অনেকে আছে যারা অ্যাড দেখে প্রোডাক্ট কিনে না, সেটা অর্গানিক মার্কেটিং বা অ্যাফিলিয়েট মার্কেটিং যেটাই বলি, ওটা আদার সোর্স। বাট মেটার মাধ্যমে আপনি যাদেরকে অ্যাড দেখাইতেছেন, তারা যদি গত 7 দিনের মধ্যে কোনো ক্লিক করে থাকে এবং 7 দিন পরে গিয়ে হচ্ছে প্রোডাক্টটা কিনে থাকে, বা এই 7 দিনের মধ্যে যে কোনো একদিনে হচ্ছে প্রোডাক্টটা কিনলো, তখন আর অ্যাড না দেখলেও হবে, কিন্তু অ্যাডের যে রেজাল্টটা সেটা ট্র্যাক হবে আমাদের অ্যাড ম্যানেজারে, যে আমাদের অ্যাড দেখে ফাইনালি ওই মানুষটা প্রোডাক্ট কিনছে। তো এঙ্গেজমেন্টটাও সেম। তারপর হচ্ছে এটা ভিউ। তো ওয়ান ডে ভিউ বলতে বোঝাইতেছে যে একটা মানুষ যদি কখনো অ্যাড দেখে এবং সে যদি ওই দিনই পারচেস করে ফেলে, সে হচ্ছে রেজাল্ট হিসেবে আমাদের অ্যাড ম্যানেজারে বা অ্যাড ম্যানেজারের যে ক্যাম্পেইন, সেই পারফরমেন্সে সেই সেলস রিপোর্টটাও দেখাবে। এটা শুধু সেলসের ক্ষেত্রে না, বিভিন্ন ধরনের কনভার্সন হতে পারে, যেমন লিড, তারপর ধরতে পারেন এঙ্গেজমেন্ট, বা কোনো একটা ইভেন্টের রেসপন্স, যাই হোক না কেন, সে হচ্ছে এই অ্যাডের থ্রুতে যে আসছে, এটা হচ্ছে অ্যাট্রিবিউশন সেটিং এর মাধ্যমে বোঝা যায়। এটা আপনি চাইলে 7 ডে ক্লিক রাখতে পারেন, অথবা চেঞ্জ করে 1 ডে ক্লিকও রাখতে পারেন। এটা ডিপেন্ডস অন ইউ। তো এখানে দেখেন, এডিট করার অপশনটা নাই, কারণ এটা একটা পাবলিশ ক্যাম্পেইন, মানে ক্যাম্পেইনটা পাবলিশ হয়ে গেছে, এই জন্য এটার এডিট করার অপশনটা আর নাই। ওকে, অ্যাট্রিবিউশন সেটিং গেল। এরপর হচ্ছে রেজাল্ট। এখানে রেজাল্ট আসছে হচ্ছে কি ওয়েবসাইট পারচেস। এটা ছাড়াও কিন্তু অন্য কোনো কনভার্সন হইতে পারতো, যেমন অ্যাড টু কার্টকে অপটিমাইজ করে আমরা রেজাল্ট হিসেবে রাখতে পারতাম। আবার লিড জেনারেট করার জন্য লিড হিসেবে আমরা রাখতে পারতাম। মানে গোল অবজেক্টিভের কথা বলতেছি। তো আপনি যেটাই রাখেন, ফেসবুক পেজ লাইক রাখবেন, রাখেন, সমস্যা নাই, সেটা তো এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনের আন্ডারে। এখন আমরা যদি, যেহেতু সেলস ক্যাম্পেইন করতেছি, এটা আলটিমেট গোল হচ্ছে সেলস, তার মানে রেজাল্টটাও আমাদের সেলস হিসেবে আসবে। এখন যতগুলা সেলস আমি পেয়েছি, সেই সেলসের রিপোর্টটা এখানে আমাকে দেখাবে। এরপর হচ্ছে রিচ অ্যান্ড ইমপ্রেশন। রিচ এবং ইমপ্রেশনের একটা পার্থক্য আছে, এটা কে বলতে পারবেন, বলেন। স্যার রিচ একবারই হয়, আর ইমপ্রেশন হচ্ছে একজন ক্লায়েন্ট যত কাস্টমার যতবার ঢুকবে বা বের হবে, যতবার ঢুকবে ততবারই স্যার ওটা ইমপ্রেশন হিসেবে কাউন্ট হবে। এক্স্যাক্টলি, ভেরি গুড। তো রিচ হচ্ছে একটা ইউজার, এই যে আপনি আমি, সবাই আমরা একটা রিচ ধরতে পারি। আর ইমপ্রেশন হইতেছে আপনি আমি যতবার একটা অ্যাড দেখতেছি, ততগুলা ইমপ্রেশন হিসেবে কাউন্ট হবে। তো রিচ সবসময় কম হয়, ইমপ্রেশনটা একটু বেশি হয়। এখানে দেখেন, রিচ হয়েছে কত, 49,594 এই ক্যাম্পেইনে, 49,594। আর ইমপ্রেশন হয়েছে কত, 76,343। দেখছেন ডিফারেন্সটা? তো এতজন মানুষ এতবার অ্যাডটা দেখছে, বুঝছেন? এটা কিন্তু বোঝার বিষয়, অনেক ইন্টারভিউ এই জিনিসগুলো কোশ্চেন করে। এটা হচ্ছে এতগুলা মানুষ, আর আর এটা হচ্ছে এতবার এই মানুষগুলা অ্যাড দেখছে। বুঝাইতে পারছি? আচ্ছা, এখন হইতেছে কস্ট পার রেজাল্ট। রেজাল্ট আমাদের যা আছে, সেটা অ্যাচিভ করতে আসলে আমাদের টোটাল খরচটা কত, প্রত্যেকটা রেজাল্টের এগেনস্টে আমাদের খরচ কত। দেখেন, এখানে কস্ট পার রেজাল্ট আছে $5.8 পার পারচেস। প্রতিটা সেলসের জন্য আমাদের খরচ হয়েছে $5.8। আর আমাদের টোটাল অ্যামাউন্ট স্পেন্ড হয়েছে $858 সামথিং আর কি। তো এটা আমাদের হচ্ছে টোটাল ইনভেস্ট অন অ্যাড। অ্যাডের ক্ষেত্রে আমাদের যে ইনভেস্টমেন্ট এটা। এখন এতগুলো যে পারচেস পাইলাম, এটার রিটার্নটা কি, মানে এটার যে আউটকামটা,
এটার প্রত্যেকটা সেলের জন্য রেভিনিউ আমার কত হয়েছে সেটা একটা মেজারমেন্টের বিষয় কিন্তু, বুঝতে পারছেন? তো এই যে 151টা সেল, এটার যে রিটার্ন অন রেভিনিউ, রেভিনিউটা আমাদের কত টোটাল আমরা চলেন একটু বের করি। তবে এইখানে দেখেন একটা জিনিস, এই যে ইন্ডিং ডেটটা আছে অনগোয়িং, এটা ইন ডেটটা নাই। যেহেতু সেলস ক্যাম্পেইন, আমি সবসময় বলি যে এটা আপনি ইন্ডিং ডেটটা রাখবেন না, তাহলে স্কেল আপ করতে খুব ঝামেলা হয়। আবার হচ্ছে এখানে দেখেন এটা কি, পারচেজ রোয়াস, মানে হচ্ছে রিটার্ন অন অ্যাড স্পেন্ড। রিটার্ন অন অ্যাড স্পেন্ড, রিটার্ন মানে কি, ফেরতযোগ্য যে জিনিসটা সেটা হচ্ছে রিটার্ন। তো আমরা অ্যাড স্পেন্ড যা করছি তার থেকে রিটার্ন আমরা কত পাইছি, মানে রেভিনিউ হিসেবে আমরা ব্যাক পাইছি কত। ঠিক আছে, এই জিনিসটা হইতেছে এরকম। তো দেখেন আমরা রিটার্ন পেয়েছি হচ্ছে 7.58x, মানে হচ্ছে এত গুণ। তো আমরা যদি একটু ক্যালকুলেটর হিসাব করি, ক্যালকুলেটর যদি হিসাব করি দেখেন আমাদের খরচ হয়েছে কত, 919, ইন্টু আমাদের রিটার্ন অন অ্যাড স্পেন্ড কত, এই যে এটা ধরেন টোটালটা অ্যাভারেজটা 7.18, 7.18, সরি এটা কি হলো, 7.18, এটা হচ্ছে এত গুণ। তাহলে ইকুয়াল দিলে কত হয়, 6,598, 6,598। এটা হলো আমাদের রিটার্ন অন অ্যাড স্পেন্ড, মানে এটা আমরা হচ্ছে ফেরত পাইছি। আমরা ইনভেস্ট করছি হচ্ছে $909, $19, আর আমরা ফেরত পেয়েছি হচ্ছে $6,598। তো এটা এটা খুবই প্রফিটেবল একটা ক্যাম্পেইন, এই জন্য হচ্ছে রিটার্ন অন অ্যাড স্পেন্ডটা অনেক সুন্দর। আমরা যদি এই যে ওয়েবসাইট পারচেজ রিটার্ন অন অ্যাড স্পেন্ড, এটা আর এই যে এটা একই, ঠিক আছে। ওয়েবসাইটের একটা ডেটা দেখাইছি এখানে আর কি। এই যে ইন অ্যাপ পারচেজ, এটাও হচ্ছে আরেকটা ম্যাট্রিক, যেটা যদি আপনার অ্যাপ থাকে, সেই অ্যাপের মাধ্যমে যদি কোনো সেলস এসে থাকে সেটা হচ্ছে এখানে দেখাবে। আচ্ছা, ল্যান্ডিং পেজ ভিউ, ল্যান্ডিং পেজ বলতে কি বুঝি আমরা, মনে আছে? ল্যান্ডিং পেজ, স্যার লিঙ্ক থেকে ডিরেক্ট পেজে। হ্যাঁ লিঙ্ক থেকে, যখন যখন মানে হচ্ছে একটা মানুষ অ্যাডে ক্লিক করে, অ্যাডে তো লিঙ্ক আপ করা থাকে, আমরা তো অ্যাডে লিঙ্ক আপ করে দিই ওয়েবসাইটের লিঙ্কটা, তাই না? তো যখন কোনো অডিয়েন্স অ্যাডে ক্লিক করে, ক্লিক করার পর যে পেজটা সে দেখতে পায়, যে ওয়েবসাইটে যে যে পেজটা সে দেখতে পায় সেটাই হচ্ছে ল্যান্ডিং পেজ। তো ল্যান্ডিং পেজ ভিউ হয়েছে কত দেখেন, 2028টা। কন্টেন্ট ভিউ মানে হচ্ছে কি, ওই যে ভিউ কন্টেন্ট ইভেন্ট, মনে আছে না? তো জি কন্টেন্ট স্যার। হচ্ছে 3,062টা ভিউ কন্টেন্ট হয়েছে, এই যে ওয়েবসাইট ভিউ কন্টেন্ট, আর এটা একই। এরপরে অ্যাড টু কার্ট হয়েছে কত দেখেন, অ্যাড টু কার্ট হয়েছে 337টা, 337টা হয়েছে অ্যাড টু কার্ট। চেক আউট হয়েছে 210টা, মানে যত আপনি আহ, মানে এটা একটা ফানেলের মতো। তো যত বেশি আপনি চেক আউটের বা পারচেজের দিকে আগাবেন তত আপনার এই ইভেন্ট ডেটাটা কমতে থাকবে। কারণ হচ্ছে কি, সবাই প্রোডাক্ট কিনবে না। দেখেন আপনার ল্যান্ডিং পেজে আসছে কত, 2,028 জন, এর মধ্যে 210 জনের মতো আসছে চেক আউট পর্যন্ত। এরপরে সর্বশেষ যেটা সেটা হইতেছে কি, পারচেজ। পারচেজ ছিল আমাদের 151টা, তাই না? 151টা, এই যে সরি 150টা। আরে এটা রেজাল্ট কেমন দেখা দিয়েছে, দেখেন কি অবস্থা। এখানে 151, এখানে 3, টোটাল মিলায় হয় 150। এটা কি হইলো, মাথা ঠিক আছে মেটার? এই যে দেখেন 54, 154, টোটাল 154টা সেল হয়েছে আমাদের এই টোটাল জার্নি থেকে। ওটা আরো আসবে,
তবে এখানে দেখেন আমরা যা এখানে পেয়েছিলাম, যেসব ডেটা, এগুলো আমরা কিন্তু বুঝতে পারছি এখন। এখন এগুলো ছাড়াও কি আরো কোনো ম্যাট্রিক আছে কিনা যেগুলো আমাদেরকে অ্যানালাইসিস করতে হেল্প করে, আমাদের পারফরমেন্স অ্যানালাইসিস করতে? অবশ্যই আছে, সেগুলো আমি আপনাদের দেখাইতেছি। এই কলামে যাবেন, এই যে কলাম কাস্টম, এখানে কাস্টম দেওয়া আছে। এটাকে আমরা নতুন করে কাস্টমাইজ করবো, এই যে কাস্টমাইজ কলাম। এখানে গিয়ে আমার যেটা যেটা লাগবে আমি সেগুলা হচ্ছে এখান থেকে নিব। এই যে এখান থেকে সার্চ করলেই হবে। আচ্ছা, সার্চ যদি না করেন, দেখেন এই যে এখানে পারফরমেন্সের কয়েকটা আছে, রেজাল্ট রেট, তারপর হচ্ছে এই যে সিপিসি। সিপিসি মানে হচ্ছে কস্ট পার ক্লিক। কস্ট পার ক্লিক, একটা অ্যাডে যতবার ক্লিক হয় সেটার এগেনস্টে কস্টিংটা কত, কত টাকা খরচ হলো একটা ক্লিকে। তারপর হচ্ছে সিটিআর, ক্লিক থ্রো রেট, এটা হচ্ছে পার্সেন্ট অফ ইমপ্রেশন, মানে একটা অ্যাডে যতজন মানুষ অ্যাড দেখছে, ধরেন আমরা ধরলাম 1,000 মানুষ অ্যাডটা, 1,000 বার অ্যাডটা দেখা হয়েছে। 1,000 বারের মধ্যে ধরলাম 1% বা 2% মানুষ অ্যাডে ক্লিক করছে। এই 1,000 বার অ্যাড দেখে 1% যদি ক্লিক করে তাহলে 10টা ক্লিক, 2% যদি ক্লিক করে তাহলে হচ্ছে কি 20টা ক্লিক। তো এই যে সিটিআর জিনিসটা হইতেছে এরকম, আপনাকে একটা পার্সেন্টেজ দেখাবে যে অ্যাডে আসলে কত পার্সেন্ট ক্লিক পড়ছে। আচ্ছা, এরপর অ্যাড রিলেভেন্স ডায়াগনোসিস, ডায়াগনস্টিক, এটা লাগে না। কস্ট, এই যে কস্ট পার মিলিয়ন, এটাকে বলে কস্ট পার মিলিয়ন, এই যে সিপিএম। হ্যাঁ, এটা আবার হচ্ছে এই এমটা হচ্ছে কস্ট পার থাউজেন্ড ইমপ্রেশন, এটা বলে। তো সিপিএম বলতে বোঝায় মানে আপনার অ্যাডে 1,000টা ইমপ্রেশন আসলে কত টাকা খরচ হয়, কত ডলার খরচ হয়, সেটা আপনাকে দেখাবে। এটা আপনার জানা ইম্পর্ট্যান্ট, কারণ হচ্ছে আম, আপনি আপনার অ্যাডের কোয়ালিটি যদি ভালো না হয়, আপনার এই সিপিএম কস্টটা অনেক বেড়ে যাবে, আলটিমেটলি আপনার রেজাল্টও কম আসবে। আর অ্যাডের কোয়ালিটি যদি ভালো হয় তাহলে হচ্ছে 1,000টা ইমপ্রেশন আসবে কম খরচে, আপনার রেজাল্টও ভালো থাকবে এবং আপনি প্রফিটেবল থাকার একটা সম্ভাবনা থাকবে। তো সিপিএমটাই ইম্পর্টেন্ট, এটা মেজারমেন্ট করা প্রয়োজন। আর কস্ট পার রেজাল্ট তো আছেই। তারপর হচ্ছে পারফরমেন্স ফানেল, আচ্ছা এটা দরকার নাই। পেজ, পোস্ট, মিডিয়া, এগুলো দরকার নাই। এই যে স্ট্যান্ডার্ড ইভেন্ট, দেখেন স্ট্যান্ডার্ড ইভেন্টে আমরা কি কি দেখতে পাই? অ্যাড টু কার্ট, অ্যাড পেমেন্ট ইনফো, তারপর হচ্ছে চেক আউট, কন্টেন্ট ভিউ মানে ভিউ কন্টেন্ট, এগুলো আছে। এরপর আমরা এই যে লিডটাও নিতে পারি, দেখছেন লিড যদি কোনো সার্ভিস বেস বিজনেস থাকে, সেই লিড কয়টা লিড আসলো ওগুলো আমরা ট্র্যাক করতে পারবো। এরপরে দেখেন এখানে যে জিনিসটা দেখাতে যেতেছি, এই যে রিটার্ন অন অ্যাড স্পেন্ড, এটা তো আমরা পেয়েছিলাম তাই না? পরেই দেখেন পারচেজ আছে। এই পারচেজটা কিন্তু আমরা রেজাল্ট হিসেবে পাচ্ছি, কিন্তু আলাদা কোনো মেট্রিক নাই এটার আমাদের অ্যাড ম্যানেজারে। এটা আমরা সিলেক্ট করে নিলাম, তাহলে আমরা পাশে একটা পারচেজের অপশন পাবো। আচ্ছা, ইন অ্যাপ, যেহেতু অ্যাপ নাই এটা আমরা বাদ দিই, ওয়েবসাইট রাখবো শুধু, বাকিগুলা অফ করে দিলাম। এখন দেখেন এখানে আমি পারচেজ সিলেক্ট করছি না, পাশে দুইটা টিক মার্কের অপশন আছে, দুইটা খালি। এগুলা কি কি আমরা একটু উপরে কলামে দেখবো। এই যে দেখেন কনভার্সন, এটা হচ্ছে টোটাল, মানে পারচেজ যেটা আমরা সিলেক্ট করছি এটা হচ্ছে টোটাল সংখ্যাটা দেখাবে। আর এটা দেখাবে হচ্ছে টোটাল ভ্যালু, মানে হচ্ছে যে যতগুলো সংখ্যার পারচেজ হয়েছে সেটার আসলে রেভিনিউটা কি, প্রত্যেকটা সেলের আসলে মানে ডলারের পরিমাণটা কত। একটা সেল যে হইলো ওয়েবসাইটে মেটা অ্যাডের মাধ্যমে, সেই অ্যাডের মাধ্যমে আসলে একটা ব্র্যান্ড ওনার কত ডলার রেভিনিউ পেলো, সেটা হচ্ছে এই ভ্যালুটা বোঝায়। তো আমরা কি করব, এই ভ্যালুটাকে এনেবল করে দেব। এই যে পারচেজ, এই ভ্যালু, ভ্যালুটা আমরা দিয়ে দিলাম। এরপরে আমরা দেখি আর কোনো কিছু আছে কিনা। এগুলো তো নাই, লাগবে না। ওকে, আমরা এই জিনিসটাকে যেহেতু আমরা
একটা কাস্টমাইজ কলাম নিয়ে নিলাম। আচ্ছা, এই যে পারচেস কনভার্সন ভ্যালু, এটা আমরা হচ্ছে এই যে বাকিগুলা কেটে দিব, তাহলে আমাদের আননেসেসারি মেট্রিক গুলো লাগতেছে না আর। আমরা চেক আউটের ক্ষেত্রে এগুলো বাদ দিয়ে দিই, এটা একটু কাউটা বাদ দিয়ে দিই, কন্টেন্ট ভিউটা রাখবো শুধু। ওকে। তো এখন আমরা এই যে প্রিসেট, এটা তো আমরা একটা কাস্টমাইজ কলাম করে রাখলাম, তাই না? নিজে নিজে কাস্টমাইজ করলাম, যেগুলো আমাদের ইম্পর্টেন্ট ওইগুলো হচ্ছে আমরা নিয়ে রাখলাম। এখন এটাকে আমি সেভ করে রাখতে চাই। সেভ মানে হচ্ছে পরবর্তীতে যেন আবার এইভাবে ওপেন না করে একটার পর একটা সিলেক্ট করে করে যেন আমার ওপেন করতে না হয়, এই জন্য আমি এটাকে সেভ করে রাখি। ধরেন আমার একটা নাম দিই, আমার নাম দিয়ে দিলাম, সেভ দিয়ে দিলাম। এই যে দেখেন কলামের নাম হয়ে গেল কি, মোহিত। আমার নামে একটা কলাম রেডি হয়ে গেল। তো এখন আমি খুব সুন্দরভাবে আমার নিজের মতো করে অ্যানালাইসিস করতে পারবো। এই যে দেখেন, অ্যাড টু কার্ট, এই যে ফ্রিকোয়েন্সি, সিটিআর, সিপিএম, পারচেজ, তারপরে হইতেছে এই যে দেখেন পারচেজ কনভার্সন ভ্যালু। এটার মানে হইতেছে ওই যে টোটাল যে রেভিনিউটা আমাদের আসছে ওয়েবসাইটে, সেটার পরিমাণটা। যে তখন হিসাব করলাম না আমরা 6,000 সামথিং, ওইটা হচ্ছে এখানে রেভিনিউ 6,775। কিছু কিছু আহ, কিছু কিছু অর্ডার আছে যেগুলো হচ্ছে একটা আইটেম অর্ডার করে নাই, দুইটা আইটেম আইটেম অর্ডার করতে পারে, বা তিনটা আইটেম অর্ডার অর্ডার করতে পারে, তাহলে রেভিনিউ কিন্তু অটোমেটিক্যালি ওইভাবে বাড়বে। ওকে। তাহলে মোটামুটি আমরা আমাদের এই জিনিসগুলো দেখেন, এই যে সিটিআর, সিপিসি, সিটিআর, এগুলো যদি আমাদের থাকে, আমরা বুঝতে পারি যে আসলে আমাদের অ্যাডটা কতটুকু ভালো পারফর্ম করতেছে। এই যে পার ইমপ্রেশনস, দেখেন পার ইমপ্রেশন বলতে বোঝাইতেছে 1,000 ইমপ্রেশনের এগেনস্টে আমাদের সিটিআর মানে হচ্ছে ক্লিক থ্রো রেটটা 3.4%, মানে হচ্ছে 3.46, ধরে নিলাম হচ্ছে 30, আর হচ্ছে 4 বা 5, ধরেন 35টা ক্লিক আসছে 1,000 ইমপ্রেশনে। এটা আমরা কিভাবে পেলাম? এই যে দেখেন, দ্য পার্সেন্টেজ অফ ইমপ্রেশন হোয়ার এ ক্লিক অল অকার্ড আউট অফ টোটাল নাম্বার অফ ইমপ্রেশন। টোটাল নাম্বার অফ ইমপ্রেশন যা আসছে তার এগেনস্টে আসলে কয়টা ক্লিক হয়েছে সেটার একটা রেশিও। আচ্ছা, সিটিআর বের করার একটা সূত্র আছে, এটা যদি আমরা দেখি, সিটিআর ক্যালকুলেটর, এই যে দেখেন, এই যে এটা দেখলেই হবে। ক্লিক থ্রো রেট, ক্লিক থ্রো রেট, টোটাল ক্লিক ভার্সাস টোটাল ইমপ্রেশন ইন্টু 100। 100 বলতে বোঝাইতেছে ওই যে পার্সেন্টেজ বের করার যে ওয়েটা, এটা দিলেই হচ্ছে আপনি বের করতে পারবেন। এখন আমরা প্র্যাকটিক্যালি যদি এটা করতে যাই, করতে পারবো। ধরেন আম, এই যে আমাদের টোটাল ইমপ্রেশন কত এখানে, 82,772, তাই না? আমরা বের করি হচ্ছে 82,772। সরি, আগে টোটাল ক্লিকটা বের করতে হবে, দাঁড়ান। টোটাল ক্লিক কই, টোটাল ক্লিক, ক্লিকটা নেই নাই, ক্লিক, এই যে ক্লিক অল, এটাকে আমরা নিয়ে এলাম। আচ্ছা, এখানে দেখেন ক্লিক কয়টা পড়ছে, 2,872টা, 2,872। ওকে, 2,872 ভাগ এই যে টোটাল ইমপ্রেশন কত, 82,772, 82,772 কত হলো, 0.034। এখন পার্সেন্টেজ বের করবেন, তার মানে কি 100 দিয়ে গুণ করেন, তাহলে কত হলো, 3.4, 3.45% আর কি, তাই না?
তো এখন আমরা একটু অ্যাড ম্যানেজারে যাই। অ্যাড ম্যানেজারের ওই যে সিটিআর, দেখেন সিটিআর এখানে কত পেয়েছে, 3.46, তাই না? এটাও কিন্তু 3.46 বেরোইছে এখন। বুঝতে পারছেন সিটিআর হিসাব করার নিয়ম? স্যার নেটের একটু সমস্যা ছিল তো। আচ্ছা, অসুবিধা নেই, রেকর্ড দেখে নেবেন। আচ্ছা, বাকিগুলো তো বুঝতে পারছেন কিভাবে মেট্রিক গুলো কাজ করে। জি স্যার। ওকে, ফাইন। আচ্ছা, আমরা এখন দেখবো হচ্ছে এই আমাদের অ্যাড গুলা কোন কোন প্লেসমেন্টে আসলে দেখাইতেছে আর কি। ধরেন রিফ্রেশ দিয়ে একটা, আচ্ছা, ধরেন এই যে এই অ্যাক্টিভ ক্যাম্পেইনটা, এটাই হচ্ছে আমরা অ্যানালাইসিস করব। আমরা দেখতে চাই এই অ্যাডটা কোন কোন প্লেসমেন্টে গিয়েছে। এই যে ব্রেকডাউনে আসবেন, ব্রেকডাউনে এসে আমরা এই যে দেখেন প্লেসমেন্ট, এখানে ক্লিক করলাম। এই যে দেখেন এগুলো হচ্ছে প্লেসমেন্ট এক একটা। এই যে অডিয়েন্স নেটওয়ার্ক, নেটিভ, ব্যানার অ্যান্ড ইন্টারেস্ট্রিয়াল, এগুলো হচ্ছে এক একটা অ্যাপে এই অ্যাড গুলো যায়। আমরা যখন কোনো একটা গেম খেলি অ্যান্ড্রয়েড ফোনে, অনেক অ্যাড দেখতে পাই না? আমাদের দেওয়া এই ফেসবুক অ্যাড গুলাতেও ওই অ্যাপ গুলাতে কিন্তু যায়, ওইখানে গিয়ে হচ্ছে রেজাল্ট নিয়ে আসতে পারে। আবার দেখেন ফেসবুক প্রোফাইল ফিড, ফেসবুক প্রোফাইল ফিড এটা হচ্ছে অ্যাপ। ফেসবুকের যে অ্যাপটা আমরা ইউজ করি ফেসবুক ব্রাউজ করার জন্য, সেই অ্যাপেও আমাদের অ্যাড যায়, কিন্তু এখান থেকে কোনো সেল আসে নাই। এখানে দুইটা সেল আসছে, সেটা হচ্ছে কোনটা, ফেসবুক রিলস। ফেসবুক রিলস যারা ইউজ করে সেখান থেকে হচ্ছে দুইটা সেল আসছে, এই যে রেজাল্ট। এরপর আরো দুইটা আসছে হচ্ছে ফেসবুক ফিড থেকে, ইন অ্যাপ মানে হচ্ছে ফেসবুকের যে অ্যাপটা আছে সেই অ্যাপ থেকে আমাদের অ্যাড দেখছে মানুষ, দেখে হচ্ছে দুইটা সেল নিয়ে আসতে পারছে। এরপরে আবার 54টা সেল আসছে, দেখেন এই যে 54টা সেল আসছে কিসে, ইনস্টাগ্রাম ফিড থেকে। ইন অ্যাপ মানে হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাপ যারা ইউজ করে তাদের ফিডে আমাদের অ্যাডটা গেছে এবং তারা প্রোডাক্ট কিনে নিছে সেখান থেকে। এটা কি, ইনস্টাগ্রাম এক্সপ্লোর। ইনস্টাগ্রাম এক্সপ্লোর যারা ইউজ করছেন তারা দেখতে পাবেন হয়তো বা ওইখানেও বিভিন্ন অ্যাড থাকে, ওইখান থেকেও মানুষ প্রোডাক্ট কিনছে। এরপরে দেখেন 13টা পারচেজ আসছে কই থেকে, ইনস্টাগ্রাম রিল থেকে, রিলস, যারা ইনস্টাগ্রাম রিলস ইউজ করে তাদের ওইখান থেকে ইনস্টাগ্রাম সেলগুলো আসছে। ইনস্টাগ্রাম ম্যাক্সিমামই কিন্তু ইনস্টাগ্রাম থেকে আসতেছে। এরপরে হচ্ছে 79 অর্থাৎ 79টা সেল আসছে ইনস্টাগ্রাম স্টোরি থেকে। তো এখন আমরা যদি বলি যে আমরা শুধুমাত্র সেই সব প্লেসমেন্টে অ্যাড দিব যেসব প্লেসমেন্টে আমাদের সেল আসছে এই ক্যাম্পেইনে, পরবর্তীতে আমরা যদি কোনো অ্যাড দিতে দিতে যাই, এটা যদি আমরা প্ল্যান করি তাহলে কিন্তু আমরা এই যে এই পারফরমেন্স রিপোর্টটা দেখে অ্যাড দিয়ে দিতে পারবো। তাহলে বুঝতে পারছেন? আর এইখান থেকে আরেকটা জিনিস শেখার সুযোগ আছে, সেটা হইতেছে আপনার ফেসবুক রিলসে অ্যাডটা কেমন দেখাইতেছে, ফেসবুক ফিডে অ্যাডটা কেমন দেখাচ্ছে, ইনস্টাগ্রাম ফিডে অ্যাডটা কেমন দেখাচ্ছে, তারপর হচ্ছে রিলসে কেমন দেখাচ্ছে এবং স্টোরিতে কেমন দেখাচ্ছে। যদি কোনো ফরম্যাটে একটু গোলমাল থাকে বা কোনো ইস্যু থেকে থাকে, সেটা কিন্তু আপনি ওই পার্টিকুলার প্লেসমেন্টে গিয়ে বা প্লেসমেন্টের জন্য আলাদা একটা অ্যাড ফরম্যাট বা একটা অ্যাড ডিজাইন ব্যানার হচ্ছে আপনি তৈরি করে রাখলেন, এতে করে আপনার পারফরমেন্স আরো বাড়বে। তো এই ফিডগুলার সাইজ আমাদের জানা দরকার, এটার যে উইড তারপর হচ্ছে হাইট, দুইটাই আমাদের জানা প্রয়োজন। যেমন এখানে দেখেন ম্যাক্সিমাম সেল আসছে কিন্তু ইনস্টাগ্রাম স্টোরির মাধ্যমে। তো ইনস্টাগ্রাম স্টোরির জন্য কি সাইজ প্রয়োজন, এই যে আমরা যদি গুগলে সার্চ করি ইনস্টাগ্রাম স্টোরি সাইজ, দেখেন 1080
বাই 1920 পিক্সেল। এটা হচ্ছে ইনস্টাগ্রাম স্টোরির যে সাইজটা। তো এই ডাইমেনশনে যদি আমরা আমাদের অ্যাড ডিজাইন করি, তাহলে আমাদের অ্যাডের যে রেজাল্ট, এটার পাওয়ার পরিমাণটা আরো কি বেশি হবে না? আমাদের একটা স্কোয়ার ফরম্যাটে অ্যাড যাচ্ছে সব জায়গায়, ইনস্টাগ্রাম স্টোরিতেও যাচ্ছে, তারপরেও কিন্তু সেল আসতেছে। কিন্তু আমরা এই স্টোরির যে অ্যাডটা, এটা কিন্তু যদি একদম হচ্ছে ইনস্টাগ্রামের যে স্টোরি সাইজ সেই অনুযায়ী দিই, তাহলে কিন্তু জিনিসটা আরো বেশি ইন্টারেক্টিভ লাগবে আমাদের যে অডিয়েন্স আছে তাদের কাছে। তো এই জিনিসগুলা অ্যানালাইসিস করে আমরা হচ্ছে পরে ওইভাবে আমাদের ইয়েগুলা তৈরি করতে পারি, ক্রিয়েটিভ গুলা তৈরি করে নিতে পারি। আচ্ছা, প্রিভিউ কিভাবে করব? প্রিভিউ আমরা কিন্তু করতে পারি এই যে এখান থেকে দেখেন, এই যে অ্যাডভান্স প্রিভিউতে গিয়ে দেখেন, এই যে ইনস্টাগ্রাম স্টোরি এই জায়গা থেকে বেশি সেল আসছে। এই জায়গা থেকে দেখেন, এখানে কিন্তু স্কোয়ার ফরম্যাটে আমাদের পিকচারটা, সব জায়গায় স্কোয়ার ফরম্যাটে আছে, এই জায়গায়ও স্কোয়ার ফরম্যাটে। বাট এটাকে যদি আমরা সেই পোর্ট্রেট মোড বা হচ্ছে 1080 বাই 1920 পিক্সেল হিসেবে দিতাম, তাহলে কিন্তু জিনিসটা আরো অনেক সুন্দর লাগতো, অনেক প্রফেশনাল লাগতো, তাই না? তো অ্যাড দেওয়ার, পাবলিশ করার আগে আমরা এইভাবে একটু চেক করে নিব যে আমাদের সবগুলা প্লেসমেন্টে আমাদের অ্যাডটা ঠিক আছে কিনা। এই যে দেখেন, ইনস্টাগ্রাম রিলে এখান থেকে 13টার মতো সেল আসছে, আমরা দেখছিলাম মনে হয়। এইখানে দেখেন একটা ইস্যু আছে, এই যে দেখেন নিচে লেখাটা মিশে গেছে, বা নিচের যে লেখাটা সেটা হাইড হয়ে গেছে। তো এটা একটা ইস্যু না? এই লেখাটা কিন্তু আমরা ডান সাইডে এখানে সরিয়ে দিতে পারতাম রিলস এর জন্য শুধু। সেটা দিলে আমাদের জন্য আরো ভালো হতো, হয়তো বা রেজাল্টও ভালো পাইতাম। এটা কিন্তু দেওয়া হয় নাই, ঠিক আছে? সো এই জিনিসগুলো আমাদের একটু খেয়াল করে তারপরে অ্যাড দিতে হবে। ওকে, তাহলে এই জিনিসগুলো মেজারমেন্ট করার প্রয়োজন আছে নাকি নাই? প্রয়োজন আছে। বুঝতে পারি না, আবার একটু বলেন। বললাম যে এই যে অ্যাডভান্স প্রিভিউতে গিয়ে আমরা অ্যাড এর প্লেসমেন্ট গুলা দেখলাম, এগুলো দেখার কি প্রয়োজন আছে তাহলে? স্যার আছে তো। জি। স্যার এই গেঞ্জি কি এতগুলো টাকা পাচ্ছে? হ্যাঁ। স্যার এটা তো আমাদের গুলিস্তানে অ্যাভেলেবেল পাওয়া যায়। গুলিস্তানে পাবেন। গুলিস্তানে, গুলিস্তানে হচ্ছে এটা, এটা এই জিনিসগুলো হচ্ছে কি জানেন, এই প্রোডাক্টগুলা মূলত হচ্ছে একটা রিসার্চ করার পরে মার্কেটে আসে। এটা আপনি চাইলেই এটা কপি করে গুলিস্তান থেকে বানিয়ে নিতে পারবেন, 1000 পিস নিতে পারবেন, এটা আপনার জন্য ইজি। কিন্তু রিসার্চটা কিন্তু যে করছে সে জানে এটা কিভাবে মার্কেটিং করতে হবে, কোন জায়গায় মার্কেটিং করলে এটা সেল হবে। এই গেঞ্জি যদি আপনি বাংলাদেশের মার্কেটে বলেন যে ভাই এটার দাম 1500 টাকা, আপনি কি নিবেন? কেউ নিবে না, একটা পার্সনও নিবে না, একজন মানুষও নিবে না এই প্রোডাক্ট, এই একটা টি শার্ট। কেন নিবে না বলেন তো? কারণ তারা জানে না এই টি শার্টের ডিমান্ডটা কি, কোন জায়গায়। স্যার এটা এটা কস্ট প্রাইস কি 1500 টাকা দিছিল? না, এটার প্রাইস $34, অলমোস্ট 4200 বা 300 টাকা। বুঝতে পারছেন? স্যার স্যার মিউট করে একটু হাসি। হ্যাঁ। বললাম স্যার মিউট করে দিয়ে একটু আমরা সবাই হাসতেছি। তাহলে চিন্তা করেন, ইউএস এর মার্কেটে এই জিনিসটা সেল হয়, স্যার কারণ এখানে $34 তো ওদের কাছে 34 টাকাই। না, ওদের কাছেও মানে এইটা এ টাকার ভ্যালু আছে, ওদের কাছেও এই টাকা অনেক টাকা। ওরা চাইলে এই প্রোডাক্ট, মানে এই প্রোডাক্ট যদি আলিবাবা বা আলি এক্সপ্রেস বা অ্যামাজনে থাকতো, ওরা $5 বা $10 এই প্রোডাক্টটা সর্বোচ্চ এত দামে কিনতে পারতো। কিন্তু এটা নাই, ওটা সব জায়গায় অ্যাভেলেবেল না। ওইটা কাস্টমাইজ করে ডিজাইন করে বানাইছে ট্রেন্ডকে ফলো করে। তো অ্যামাজনে যদি আপনি একটা প্রোডাক্ট লিস্টিং করেন, অ্যাটলিস্ট আপনাকে 3 মাস আগে থেকে প্ল্যান প্ল্যান করতে হবে
এবং আপনাকে একটা বিশাল অ্যামাউন্টের বিশাল পরিমাণের প্রোডাক্ট আপনার হচ্ছে রেডি রাখতে হবে অ্যামাজনে বা আলি এক্সপ্রেসে, যেখানে আপনি সেল করেন, রেখে তারপরে আপনার সেল করতে হবে। এখন আপনি এমন টাইমে হচ্ছে প্রোডাকশন করলেন, এমন টাইমে হচ্ছে আপনি সেল শুরু করলেন, যে টাইমে ওইটার ট্রেন্ড আর নাই, ওইটা আর কিনবে না মানুষ। ঠিক আছে? তো এই জিনিসগুলা হচ্ছে মানে আমরা বাংলাদেশে বসে এই জিনিসগুলো কখনো বুঝতে পারবো না। আমরা যদি ওই ধরনের প্রোডাক্ট সেল করতে যাই ইউএসএ তে, আমাদের ইউএস এর মার্কেট বুঝতে হবে, ইউএস এর কোন জায়গা থেকে কি প্রোডাক্ট আসতেছে, কোনটাকে ফলো করে আসতেছে, এই জিনিসগুলো রিসার্চ করে বের করতে হবে। তো এগুলো আসলে ভাই আপনার কোনো কাজ না এখন, এগুলো অনেক কমপ্লেক্স কাজ এখন না, এর এক্সপিরিয়েন্স যখন হবে তখন আপনি পারবেন। আপনার ক্লায়েন্ট আসবে, আপনি কাজ করবেন, এটাই হচ্ছে আপনার কাজ। আপনার ক্লায়েন্ট জানে এটা ডিমান্ড কই, কোন জায়গায় প্রমোট করলে এটা সেল হবে, উনি আপনাকে সব বলে দিবে, আপনি জাস্ট রেজাল্ট নিয়ে আসবেন অ্যাড রান করে। হুম। আচ্ছা, যেসব জায়গায় অ্যাড দেখায় সেটা আমরা দেখলাম। ডিভাইস অপটিমাইজেশন, কোন কোন ডিভাইস থেকে সেলস আসলো সেটাও কিন্তু আমরা দেখতে পাই। ব্রেকডাউনে যাবেন, যাওয়ার পর ডেলিভারি, সম্ভবত এই যে প্ল্যাটফর্ম অ্যান্ড ডিভাইস, এটাই। ওকে, দেখেন সবচেয়ে বেশি সেল আসছে 138টা, কোন ডিভাইস থেকে? আইফোন থেকে। আমরা জানি ইউএস এর ম্যাক্সিমাম মানুষ আইফোন ইউজার। আমাদের দেশে যেমন সবাই আমরা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি, ওদের এখানে সবাই আইফোন ইউজ করে। তাও আইফোন হচ্ছে যে ওই আইফোন 8, 9, 10 এগুলো ওদের কাছে ওল্ড ফ্যাশন হয়ে গেছে। ওরা যখনই নতুন ফোন আসে ওইটা নিয়ে নেয়, বাকিটা ওরা হচ্ছে আরেকজনকে দিয়ে দেয় বা হচ্ছে সেল করে দেয় অল্প দামে। এভাবে হচ্ছে ওরা ট্রেন্ড ফলো করে আর কি। তো দেখেন, ইনস্টাগ্রাম প্লেসমেন্টে থেকে আইফোন ইউজার যারা, তারা হচ্ছে এই প্রোডাক্টটা বেশি কিনছে। এবং অ্যান্ড্রয়েড স্মার্টফোন যারা ইউজ করে, যে এরা 8টা প্রোডাক্ট কিনছে। আবার 2টা কিনছে হচ্ছে আইফোন থেকে, বাট তারা হচ্ছে ফেসবুক চালায়। আবার অ্যান্ড্রয়েড ট্যাবলেট থেকেও প্রোডাক্ট কিনছে, দেখেন একটা। আমি মাঝে মাঝে অ্যাড দিতে গিয়ে আইফোন ইউজারকে অ্যাড করি, টার্গেট করি, যাতে করে আমার খরচটা কমে যায়। চালাক মানুষ। তারপরে দেখেন লোকেশন অপটিমাইজেশন। লোকেশন অপটিমাইজেশনটা কি? আমরা যদি হচ্ছে এই যে জিওগ্রাফিতে যাই, দেখেন রিজিয়ন, তারপর হচ্ছে কান্ট্রি অ্যান্ড অডিয়েন্স সেগমেন্ট। আমরা রিজিয়নে যদি যাই তাহলে আমরা দেখতে পাবো হয়তোবা। আচ্ছা, এই রিপোর্টটা না অনেক দিন থেকে আমি চেষ্টা করতেছি, ওদের যে রিজিয়ন অনুযায়ী যে সেলস ডেটা এটা আসে না। তো এটা আসলে লাভ নাই তেমন, এটা অ্যানালাইসিস করে দেখেন 151টা পারচেজ হয়েছে, বাট কোন রিজিয়ন থেকে বেশি হয়েছে বা কম হয়েছে এগুলো আমরা বুঝতে পারতেছি না। আমরা এক কাজ করতে পারি, আমরা হচ্ছে কান্ট্রি দিতে পারি। কান্ট্রি তো আমরা টার্গেট করছি ইউনাইটেড স্টেটস, এটা এখানে শো করতেছে। যদি আমরা মাল্টিপল কান্ট্রি ইউজ করতাম, কানাডা, অস্ট্রেলিয়া, এসব কান্ট্রি যদি ইউজ করতাম, তাহলে আমরা বুঝতে পারতাম যে আমেরিকা থেকে কয়টা সেল আসছে, অস্ট্রেলিয়া থেকে কয়টা আসছে, এবং কানাডা থেকে কয়টা আসছে, এগুলো আমরা বুঝতে পারতাম তখন। মাত্র মনে হয় 3টা না 4টা সেল হইলো। আচ্ছা, আরো কিছু কিছু অ্যানালাইসিসের বিষয় আছে, দেখেন, দেখাইতেছি দাঁড়ান। বয়স ভিত্তিক অপটিমাইজেশন। বয়স ভিত্তিকও আমরা বুঝতে পারি যে কোন বয়সের বা কোন এজের মানুষজন আমাদের প্রোডাক্টটা বেশি কিনছে। দেখেন 94টা সেল আসছে কই থেকে? 25 থেকে 34 বছর বয়স, মানে হচ্ছে আমাদের বয়স যাদের আছে এরকম মানুষজন, এরা বেশি দেখে।
আবার 21 জন মানুষ হচ্ছে যাদের বয়স হচ্ছে 35 থেকে 44, মানে হচ্ছে মিডল এজ যাদের, তাদের হচ্ছে তারা হচ্ছে আমাদের অ্যাডটা দেখে প্রোডাক্ট কিনছে। আবার 3 জন প্রোডাক্ট কিনছে হচ্ছে 45 থেকে 54 বছর বয়সী যারা আছে, ওরাও কিন্তু কিনছে। মূলত আসলে এটা একটা ফুটবল ম্যাচ, আমেরিকান ফুটবল। আপনারা যদি আমেরিকান ফুটবল কখনো দেখে থাকেন, ওদের ফুটবল মানে আমরা যে নর্মাল ফুটবল চিন্তা করি ওইরকম না। রাগবি ফুটবল স্যার। হ্যাঁ, ওই যে দেখেন আমেরিকান ফুটবল, এই যে দেখেন ওরা হচ্ছে এই যে হাত দিয়ে ওগুলা ইয়ে করে, এই যে এগুলা, এই ফুটবলটা ওরা খেলে। এটা খুবই জনপ্রিয় আমেরিকাতে। তো যারা হচ্ছে ইয়ং, তারাও কিন্তু এই প্রোডাক্টটা কিনে। 18 থেকে 24 বছর বয়সে 32 জন মানুষজন কিনছে। এবং আপনি যদি চান যে আসলে মেইল বা ফিমেল কে কিনছে আমরা এটা দেখতে চাই, তাহলে জেন্ডারকে যান। জেন্ডার, এই যে জেন্ডার, জেন্ডার দেখেন ফিমেলরাও এই খেলা দেখতে যায়। 17 জন ফিমেল কিনছে এই প্রোডাক্ট। অনেক ফিমেল আছে যারা তাদের হচ্ছে ম্যানদের জন্য বা তাদের মেলদের জন্য হচ্ছে গিফট করে এই প্রোডাক্টটা, তারাও কিনে থাকে আর কি। তো তাদের সংখ্যাটা কম আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন এই যে অ্যাডটা, এটা ভালো পারফর্ম করার কারণ কি? এই অ্যাড কিন্তু শুরু থেকে $420 আমরা পার ডে ইউজ করি নাই। আমরা এখন যে স্পেন্ডটা করতেছি $420 প্রতিদিন, $420 করে খরচ হইতেছে। এটা শুরুর দিকে $50 ছিল, এই বাজেটটা $50 ছিল। যখন আমরা একটা দুইটা বা তিনটা সেল পেয়েছি, তখন আমরা স্কেল আপ করছি, মানে হচ্ছে বাজেটটা ইনক্রিজ করছি। সেটা 30%, 20% এইভাবে করে আমরা ইনক্রিজ করছি। স্লোলি ইনক্রিজ করতে হয়। আপনি মনে করেন যে যখন রেজাল্ট ভালো পেলেন আর আপনি বাজেট দিয়ে দিলেন $500 পার ডে, এভাবে কিন্তু ভালো রেজাল্ট আসে না। স্লোলি আপনাকে ইনক্রিজ করতে হবে। এমন যদি আপনি হুটহাট করে $500 দিয়ে দেন ইনক্রিজ করে, তাহলে দেখা যাবে আপনার লস হইতে পারে, আপনি সেল মিস করতে পারেন। তো এই জন্য এইভাবে হুটহাট দিয়ে দেওয়া যাবে না। পারফরমেন্স বুঝে তারপরে ইনক্রিজ করতে হবে রেজাল্ট, বাজেটটা। আচ্ছা, বাজেট বাংলাদেশে আপনি 2 ডলার, বাংলাদেশে $2 খরচ করে স্যার পার্সেস 20টা। বুঝে নাই। কারণ স্যার যারা বাংলাদেশের এই কাস্টমার তারা $2 খরচ করে পার্সেস 20টা। এটা তো ভাই চাবেই, বাংলাদেশি না। আচ্ছা, এই দেখেন এখানে ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি কি বোঝায় বলেন তো? ফ্রিকোয়েন্সি, এখানে দেখেন একটা ইংলিশ লেখা, দ্য অ্যাভারেজ নাম্বার অফ টাইমস, average number of times each account center account saw your ad. ধরেন আম, আমি এই অ্যাডটা দেখছি যতবার, সেটা একটা অ্যাভারেজ টাইমস দেওয়া আছে এখানে। মানে হচ্ছে আমি 1.55 টাইম দেখছি। মানে হচ্ছে একবার দেখছি, একবার অ্যাডটা দেখছি, আর একবার ধরেন আর অর্ধেক দেখছি, এরকম। বিষয়টা হয়তো বুঝাইতে পারলাম না। জিনিসটা এমন যে 1000 জন মানুষ, 1000 জন মানুষের মধ্যে আহ, এই অ্যাডটা 1000 বার দেখছে। আবার কিছু মানুষ আছে 2বার করে দেখছে। ধরেন সেটা 550 জন মানুষ 2বার করে দেখছে। আর 450 জন মানুষ 2বার দেখে নাই, একবারই দেখছে অ্যাড। এটা হচ্ছে বলে ফ্রিকোয়েন্সি। তো এই ফ্রিকোয়েন্সি যখন 2-এর নিচে থাকবে, তখন আপনি অ্যাডকে স্কেলিং করতে পারেন উইদাউট এনি টেনশন। আপনি কোনো টেনশন ছাড়া, কোনো আহ, অসুবিধা ছাড়াই আপনি অ্যাড স্কেলিং করতে পারেন। মানে হচ্ছে অ্যাডের বাজেট বাড়াইতে পারেন। এখানে আছে কত, $420। আমি চাইলে এখন এটা 30% বাড়াই দিতে পারবো। আমি যদি 30% বাড়াই, 420 ইন্টু 30,
পার্সেন্ট, তাহলে 126 যোগ 126 যোগ 420, তাই না? 420, তাহলে $546 হচ্ছে আমি পার ডে হিসেবে রাখতে পারি 30% ইনক্রিজ করার পর। তাহলে বুঝতে পারছেন, আমি এখন বাজেটটা ইনক্রিজ করতে পারি, তাইলে আমার কোনো অসুবিধা নেই। কেন অসুবিধা নেই? কারণ আমার ফ্রিকোয়েন্সি আছে 2 এর নিচে মানে বিলো 2। তো স্যার, জি, আর এগুলা যে স্পেন্ড করতেছেন এগুলা কি আপনার কার্ড থেকে করতেছেন নাকি বাইরে না দেশে? না না না, এটা ক্লায়েন্টের কার্ড। স্যার, ক্লায়েন্টের কাছ থেকে যে আপনি বাড়াইতেছেন এটা শোনা লাগবে না? না, ও তো আমার তো জব, এটা আমি কি করব না করব এটা ও জানে। আমি চাইলে $1,000 স্পেন্ড করতে পারি, $2,000 স্পেন্ড করতে পারি, এটা টোটালি ডিপেন্ড করবে আমার উপর, এটা আমার জব। ও আমাকে বলে দিলে হবে না। তাহলে আপনার কাজ হলো সেলস আইডি দেওয়া। হ্যাঁ, আচ্ছা দেখেন যেটা বলতেছিলাম, ফ্রিকোয়েন্সি যখন বিলো 2 থাকবে মানে 2 এর নিচে থাকবে, তখন আপনি স্কেল করতে পারেন 30%, 20%, যেভাবে আপনার ইচ্ছা আপনি স্কেল করতে পারেন। এখন আমি 30% স্কেল করব, কারণ হচ্ছে আমি দেখতেছি অ্যাডের রেজাল্ট ভালো, রিটার্ন অন অ্যাড স্পেন্ডটা খুব ভালো, প্রফিটে আছে বিজনেস, আমি স্কেল করতেই পারি। আর যদি আমি 50% স্কেল করে ফেলি হঠাৎ করেই, মানে হচ্ছে 50% যদি আমি স্কেল করে ফেলি বা ইনক্রিজ করে ফেলি, আমার এই যে অ্যাক্টিভ মোডে আছে আমাদের এই অ্যাড সেটটা, এটার অ্যাক্টিভে থাকবে না, তখন আবার লার্নিং ফেজে চলে যাবে। লার্নিং ফেজ কি বুঝাইছিলাম? আচ্ছা, এইখানে দেখেন অ্যাক্টিভ ফেজ আছে, এই যে ডেলিভারিটা অ্যাক্টিভ ফেজ আছে, এখানে লার্নিং ফেজ আসে অনেক সময়। লার্নিং ফেজটা তখনই আসে যখন অ্যাডটা নতুন অডিয়েন্সদেরকে খোঁজার চেষ্টা করে। মানে লার্নিং ফেজ বলতে বোঝায় যে আপনার অডিয়েন্স এখনো পায় নাই, মেটা আপনার বেস্ট অডিয়েন্সটা এখনো পায় নাই, চেষ্টা করতেছে ভালো ভালো অডিয়েন্সটাকে আপনার অ্যাডটা দেখানোর জন্য চেষ্টা করতেছে, তখন ওটা দেখায় লার্নিং মোড। আর লার্নিং মোডের একটা রিকোয়ারমেন্ট আছে, মানে 50 রেজাল্ট চায় 7 দিনের মধ্যে। যদি এই 50 রেজাল্ট মানে হচ্ছে 50টা সেল বা কনভার্সন বা লিড যেটাই হয়, সেটা যদি অ্যাচিভ হয় এই 50 কনভার্সন বা সেলস 7 দিনের মধ্যে, তাহলে আপনার লার্নিং ফেজটা চলে যাবে এবং অ্যাডটা খুব সুন্দরভাবে অ্যাক্টিভ মোডে যাবে। অ্যাক্টিভ মোডে থাকার মানে হইতেছে মেটা জানে আপনার অডিয়েন্স কারা, কাদের কাছে সে অ্যাডটা পাঠাইতেছে, এটা জানে মেটা। এবং মেটা এটাও জানে যে এই মানুষজন এই প্রোডাক্টটা কিনবেই, এই প্রোডাক্টটা কিনবেই, মেটা এটা খুব ভালোভাবে জানে, এই জন্য সে অ্যাক্টিভ মোডে দিয়ে দিছে। বুঝতে পারছেন? এই অ্যাক্টিভ মোডে আসার যে রিকোয়ারমেন্টটা, সেটা কিন্তু ওই যে 50 রেজাল্ট লার্নিং ফেজে যেটা থাকে। আমি আপনাকে আরেকটা অ্যাড অ্যাকাউন্ট দেখাই। এই যে এই অ্যাড অ্যাকাউন্টটা দেখেন, এটা কিন্তু এখনো লার্নিং মোডে আছে। এই যে দেখেন লার্নিং, এই যে লার্নিং, এই যে বলতেছে যে 50 গোল, 50টা সেল আসে না এখনো, 26টা আসছে। 50টা যখন হয়ে যাবে উইথিন 7 ডেজ, এই যে দেখেন 7 ডেজ, এই 7 ডেজের মধ্যে যদি 50 গোল কমপ্লিট হয়ে যায়, তাহলে এটা অ্যাক্টিভ মোডে চলে যাবে। তখন মেটা বুঝবে যে না, এই ক্যাম্পেইনের জন্য পারফেক্ট অডিয়েন্স হচ্ছে এরাই, এদের কাছে তুমি অ্যাড যত পারো দেখাও, তখন আমি স্কেল আপ করতে পারবো। কিন্তু এই যে লার্নিং ফেজ অবস্থায় আমি যদি বারবার ডলার কমাই বা বাড়াই, চেঞ্জ করি, তাহলে কিন্তু হবে না, তখন কিন্তু আমার অ্যাড পারফরমেন্স খারাপ করবে এবং হচ্ছে মেটা বারবার এই যে জিরো থেকে শুরু করবে, যতবার চেঞ্জ করবেন ততবার এই পারচেজ অ্যামাউন্টটা জিরো থেকে শুরু হবে। তো আমি গতকাল হচ্ছে চেঞ্জ করছিলাম, গতকালের মধ্যে এখন পর্যন্ত 26টা রেজাল্ট আসছে। আমি এটা আরো একদিন কোনো চেঞ্জ ছাড়াই এটাকে কন্টিনিউ করব, যাতে করে এটার রেজাল্ট আমি ভালো পাই, মানে 50 গোলটা যেন অ্যাচিভ হয়, তারপরে আমি স্কেল আপ শুরু করবো আর কি। ওকে। আর যদি
50 গোল অ্যাচিভ না হয় আগামী 7 দিনের মধ্যে, যদি অ্যাচিভ না হয়, সেই ক্ষেত্রে কি আসবে জানেন? এখানে আসবে লার্নিং লিমিটেড। মানে হচ্ছে মেটা আপনাকে বলে দিবে যে আমি অনেক চেষ্টা করছি, তোমার ভালো অডিয়েন্স পাইনি, তুমি যেটা এখন করতে পারো, তখন বলবে মেটা যে তুমি হচ্ছে নতুন ক্রিয়েটিভ অ্যাড করো, মানে হচ্ছে নতুন ইমেজ বা ভিডিও যেটাই আছে ওইগুলো হচ্ছে নতুন দিতে হবে, নতুন করে। অথবা অ্যাডের টেক্সট চেঞ্জ করতে হবে, প্রাইমারি টেক্সট বা হেডলাইন বা অফার যেটাই আছে ওটা হচ্ছে আপনাকে চেঞ্জ করে তারপরে টার্গেট করতে হবে। আবার টার্গেট অডিয়েন্সও চেঞ্জ করতে পারেন আপনি। আচ্ছা আচ্ছা জি স্যার, এটা বোঝানো শেষ হলে আমাদের সেলস এর বিষয়ে নিয়ে একটু কথা বলেন তো। আচ্ছা আচ্ছা, দেখেন তাহলে এই জিনিসগুলো কি এখন ক্লিয়ার হয়েছে না? আগে তো বুঝতেন না, ক্লিয়ারলি অনেক কিছু বোঝা যেত না, এখন কি ক্লিয়ার হইতেছে? জি স্যার। ওকে, আপনি আগামী ক্লাসের মধ্যে আমাকে যে জিনিসগুলো দেখাবেন, এই ক্লাস রেকর্ডটা দেখবেন। দেখার পর এই যে নিজের যে অ্যাড ম্যানেজার, সেই অ্যাড ম্যানেজারের প্রত্যেকটা কলামে কি হয়, আরেক স্যার, আরেকবার একটু বলেন স্যার, শোনা যায়? আমার নেট অফ হয়ে গেছিল। এখন শোনা যায়? স্যার, ওকে, আগামী ক্লাসে আপনাদের অ্যাড অ্যাকাউন্টে আমি যে যে ম্যাট্রিক গুলা ইউজ করছি, এগুলা সবগুলা আপনারা অ্যাড করবেন। করে এই যে আমার নাম যেমন দিছি আপনার নামটাও সেভাবে দিবেন। দিয়ে আমাকে হচ্ছে এক্সপ্লেন করে দিবেন একটা যে ডকুমেন্টে, যে ক্লাস নোটের মতো করে একটা নোটে আপনারা হচ্ছে যেভাবে অ্যাড করবেন, কোনটা কি, কিভাবে কাজ করে। এই যে আজকের ক্লাস যততম ক্লাস, ওই অনুযায়ী যে হোমওয়ার্কটা এইভাবে করবেন। যেমন রিচ কি, ইমপ্রেশন কি, সিপিসি কি, সিটিআর কি, সিপিএম কি, আরওএস কি, ফ্রিকোয়েন্সিটা কিভাবে কাজ করে, তারপর হচ্ছে কস্ট পার রেজাল্ট কি, সিপিএ কি, সিপিএ হচ্ছে কস্ট পার অ্যাকুইজিশন, ওইটা লাগবে না। আপনারা হচ্ছে যে 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 জিনিসগুলো ম্যাট্রিক হিসেবে ইউজ করতেছেন অ্যাড ম্যানেজারে, ওগুলো খালি আমাকে দেখাবেন হোমওয়ার্ক করে। ঠিক আছে, একটা ডকুমেন্টে প্রত্যেকটার দিবেন আর কি। ফুল ফর্ম যদি থাকে সেগুলো ফুল ফর্ম দিয়ে দিবেন, আর মিনিংটা কি সেটাও দিবেন। বাংলায়ও লিখতে পারেন, ইংলিশেও লিখতে পারেন, কোনো অসুবিধা নেই, বাট এগুলো আমাকে জানাতে হবে আর কি। আর এই যে ব্রেকডাউনের মাধ্যমে আমরা কি কি আসলে অ্যানালাইসিস করতে পারি, এগুলো আপনারা একটু নিজে নিজে দেখে সেটা আপনারা একটু লিখে নিয়ে আসবেন। যেমন জেন্ডার, কোন আহ, মানে পুরুষ মানুষ কয়টা সেল দিছে আমাদের, এবং মহিলা মানুষ যারা আছে তারা কয়টা সেল দিছে, এগুলো হচ্ছে আমাদের আমাদের কিভাবে অ্যানালাইসিস করব, এগুলো আপনারা হচ্ছে আমাকে দেখাবেন, বুঝাই বুঝাই দিবেন ডকুমেন্টে। এবং কোন এজের ইয়েগুলা মানে কিভাবে অ্যানালাইসিস করে ওগুলো আমরা দেখতে পাবো আর কি এইভাবে। তো একবার যদি রিক্যাপ হয়ে যায় তাহলে এটা আপনারা আর কখনো ভুলবেন না। অ্যানালাইসিস করার সময় মনে হবে যে আচ্ছা, মেল বা ফিমেল কেমন পারফর্ম করছে, এটা আমরা একটু দেখতে পারি। আবার কোন ডিভাইস থেকে বেশি সেল আসছে, এগুলো আমরা একটু দেখতে পাই। এগুলো হচ্ছে আপনি প্র্যাকটিস করলেই বুঝতে পারবেন, আদারওয়াইজ কখনোই আপনি বুঝতে পারবেন না, মাথায় আসবেই না এই জিনিসগুলা অ্যানালাইসিস করার সময়। স্যার, আজকের ভিডিওটা তাহলে একটু ফাস্টলি দিয়েন। ঠিক আছে। আর স্যার, এখানে স্যার কোয়েশ্চেন হলো যে স্যার, আমাদের সেলস ক্যাম্পেইনের সময় স্যার পিকচার থেকে বেশি সেলস আছে নাকি ভিডিও থেকে? এটা তো ডিপেন্ড করতেছে প্রোডাক্টের উপর, প্রোডাক্টটা কি সেটা দেখতে হবে। যদি প্রোডাক্টটা এমন হয় যে
এই যেমন টি শার্ট, এটা কিন্তু ভিডিও ইউজ করা নাই, দেখছেন তো? এই টি শার্টে কিন্তু ভিডিও ইউজ করা হয়নি, কারণ টি শার্ট মানুষ জানে এটা কি, টি শার্ট কিভাবে পরে, কিভাবে মানে মানে গায়ে পরলে হচ্ছে কি কেমন দেখায়, এটা কিন্তু মানুষ জানে। ঠিক আছে? তো বাংলাদেশে এমন একটা সময় আসবে, যেহেতু ইউএসএ এসে গেছে, বাংলাদেশও আসবে, মানুষ ওই কমফোর্টেবল কোনটা না, এটার দিন চলে যাবে। মানুষ কি পড়তেছে, কি হাইলাইট করতেছে, নিজের পার্সোনালিটি এটা কিভাবে প্রেজেন্ট করতেছে একটা টি শার্টের মাধ্যমে, একটা ক্যাপের মাধ্যমে, একটা প্যান্টের মাধ্যমে, এই সময়টা এসে যাবে দ্রুত। বুঝছেন? মানুষ আর ওই যে কমফোর্টনেসটা মানুষের মধ্যে কাজ করবে না। তখন সব প্রোডাক্টই ভালো কোয়ালিটি হবে। ভালো কোয়ালিটির পরে আসবে কি পার্সোনালিটিকে রিপ্রেজেন্ট করার জন্য। যেমন এই যে যে টি শার্ট আপনারা আপনারা দেখলেন, এটা কিন্তু মানুষ যে মানে পরে যে মজা পায় এমন এমন কারণে কিন্তু কিনতেছে না, কিনতেছে ওই প্লেয়ারটাকে সাপোর্ট করার জন্য। ইমোশনাল ক্ষেত্রে গিয়ে। ঠিক আছে? যেমন ক্রিপ্টোকারেন্সি, এটা তো সম্পর্কে জানেন আপনারা অনেকেই। ক্রিপ্টোকারেন্সির বিভিন্ন কয়েন আছে, মিমি কয়েন আছে, বিভিন্ন ধরনের কয়েন আছে যেগুলো নতুন। এই কয়েনের হচ্ছে এই কয়েনগুলোতেই যারা ইনভেস্ট করবে তারা কিন্তু চাইবে যে এরকম একটা টি শার্ট যদি পাই আমি তাহলে কিনবো, বা তাদের চোখের সামনে যদি আসে তাহলে হচ্ছে তারা কিন্তু কিনবে। এই যুগে আমরা আসতেছি, মানুষ যেটাকে ট্রেন্ড হিসেবে নেয় সেই টি শার্ট গুলো মানুষ কিনবে। আপনারা দেখে থাকবেন বিভিন্ন অ্যাড আসে, যেমন যারা ফাইবার ফ্রিল্যান্সিং করে, বা আপওয়ার্কে ফ্রিল্যান্সিং করে, বা freelancer.com-এ ফ্রিল্যান্সিং করে, বা শপিফাই বা মেটা অ্যাড নিয়ে কাজ করে, এগুলা লোগো অনুযায়ী বিভিন্ন টি শার্ট কিন্তু বাজারে সেল করতেছে বাংলাদেশে এখন। তো কেন করতেছে? কারণ মানুষ ওগুলা দেখলে কিনে, ডিমান্ড আছে। বুঝতে পারছেন? যেমন এই যে আপনারা মিডিয়া বায়ার বা ফেসবুক অ্যাড এক্সপার্ট, আপনাদের মনে হয় না যে আমরা যখন এস্টাবলিশ ফ্রিল্যান্সার হব, তখন আমরা হচ্ছে মেটা মেটা অ্যাডস এর একটা লোগো অনুযায়ী একটা টি শার্ট কিনবো, যাতে মানুষ বুঝতে পারে আমি একজন মেটা অ্যাড এক্সপার্ট। বুঝছেন? স্যার ডিজিটাল মার্কেটার, গ্রাফিক্স ডিজাইনার, ওয়েব ডেভেলপার, এদেরও বিভিন্ন টি শার্ট আছে। জি বলেন। স্যার আমাদের যখন সেলস ক্যাম্পেইন করাইছিলেন মানে এটা লাস্টের দিকে পড়ছিল বুঝছেন, ওই হুম। সময় আমাদের এবি টেস্ট আর সেলস ক্যাম্পেইন একসাথে দেখাইছিল, কিন্তু স্যার সেলস ক্যাম্পেইন যদি এক্সট্রা ভাবে করতে হবে এবি টেস্ট ছাড়া, স্যার তাহলে কি কোনো সমস্যা হবে? না, ওটা সেলস ক্যাম্পেইনটা তো সেলস ক্যাম্পেইন, নর্মালি সেলস ক্যাম্পেইন করা যায়। এবি টেস্টিং এর মাধ্যমে সেলস ক্যাম্পেইনটার আসলে রেজাল্ট বের করার জন্য করা যায়। বুঝছেন? যখন এবি টেস্টিং এর মাধ্যমে আপনি রেজাল্টটা পেয়ে গেলেন, এর পরবর্তীতে আপনি ওই এবি টেস্টিং এর রেজাল্ট অনুযায়ী একটা নির্দিষ্ট সেলস ক্যাম্পেইন চালাই দিবেন, ওইটা থেকে রেজাল্ট আসবে। আমরা স্যার যখন $1 দিয়েও তো confident টেস্ট করা পাই। যায়, হুম। বললাম $1 দিয়েও তো টেস্ট করা যায় তাই না? $1 দিয়ে টেস্ট হবে না, কারণ $1 দিলে তো আপনি একটা অ্যাড সেটে তো মিনিমাম $1 দিতে হবে। তো টেস্ট যদি আপনি করতে যান এবি টেস্টিং, তাহলে তো আপনার মিনিমাম 3টা বা 4টা অ্যাড সেট রাখতে হয়, ভিন্ন ভিন্ন অডিয়েন্স দিয়ে। তো 4টা অ্যাড সেটও যদি রাখেন তাহলে $4, 3টা অ্যাড সেট রাখলে $3। স্যার দুইটা প্রোডাক্ট যদি আমি এবি টেস্ট করি এবং ডেলি বাজেট যদি $1 $2 দিই স্যার, এটা এবি টেস্টে কাজে লাগবে? হ্যাঁ হ্যাঁ, হবে। স্যার ফলাফলটাও কেমন আসবে? ফলাফল এটা আমি বলতে পারবো না। টেস্ট এই জন্যই করা হয় যে আপনি জানেন না কিছু, আপনার কোনো এস্টিমেটেড ধারণা নাই। স্যার অনেকের জায়গায় তো যে কিরকম আসতে পারে এর জন্য বললাম। আপনি এটুকু আশ্বাস দিতে পারেন যে এবি টেস্টিং এর মাধ্যমে আমরা সেলসটাকে আনতে পারি, শুরু করতে পারি জার্নিটা। যখন এবি টেস্টিং এর রেজাল্ট আমরা পাবো, 3 দিনের রেজাল্টে আমরা বুঝতে পারবো আমাদের এই প্রোডাক্টটা কত ডলারে কত সেল আসতে পারে। এটা ওইভাবে ক্লিয়ার করে বলবেন, নিজেকে প্রফেশনাল ওয়েতে প্রেজেন্ট করবেন সব সময়, কখনো গ্যারেন্টি দিবেন না কোনো কাজে।
যে আমার কাজ নিলে আপনি হচ্ছে এই গ্যারান্টি পাবেন যে আমি 100 সেল এনে দিব 1 সপ্তাহের মধ্যে। এই ধরনের গ্যারান্টি কিন্তু কোনো প্রফেশনালরা দেয় না। তবে আপনি বলবেন যে আমার মাধ্যমে অ্যাড রান করলে তুমি অবশ্যই প্রফিটেবল অ্যাড রান করতে পারবা এবং উইথিন 7 ডেজ তুমি প্রফিটেবল সেলস পাবা, এইটুকু গ্যারান্টি দেওয়া যায়, কিন্তু নাম্বারের গ্যারান্টি কখনো দিবেন না। জি স্যার, বুঝতে পারছি। হুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার রবিউল ইসলাম বলছিলাম। জি বলেন। স্যার আমি একটা ক্লায়েন্ট পাইছি, ওনার করতে চাচ্ছে ওই রাউটার, তারপরে অনুর যে মিনি ইউপিএস গুলো থাকে না, হুম। এই প্রোডাক্টটা সেল করতে যাচ্ছে। আচ্ছা। ওনার 9.1K ফলোয়ার আছে, হুম। কিন্তু পেজটা গত বছর খানেক থেকে অফ আছে। আচ্ছা, ওনার বাজেট সম্পর্কে ধারণা দিছে? স্যার বাজেট উনি যা লাগে করতে পারবে, সমস্যা নেই। আচ্ছা, এভাবে বলছে না, তাহলে আপনি এক কাজ করেন, 2টা ক্যাম্পেইন করেন। একটা ক্যাম্পেইন হচ্ছে এবি টেস্টিং এর করবেন, আর একটা করবেন হচ্ছে খুব অল্প অ্যামাউন্ট দিয়ে, ধরেন 1 থেকে 2 ডলারের মধ্যে। এটা করে হচ্ছে যে এক্সিস্টিং অডিয়েন্স আছে যেমন ফলোয়াররা, স্যার এদেরকে আপনি হচ্ছে একটা রিটার্গেটিং অ্যাড হিসেবে ইয়ে করেন, টার্গেট করেন ফলোয়ারদের। এটা কিন্তু করা যায়। ওই যে কাস্টম অডিয়েন্সে যাবেন, তারপরে কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করার সময় ফেসবুক অ্যাসেটটা নেবেন, ফেসবুক পেজের ওইটা থেকে থেকে হচ্ছে যারা ফলোয়ার ওদেরকে ধরে নেবেন, ওদেরকে ধরে আপনি একটা অডিয়েন্স বানাবেন। তো ওই অডিয়েন্সকে আবার 1 থেকে 2 ডলার দিয়ে টার্গেট করবেন একটা অ্যাড। এখানে একটু প্রবলেম দেখলাম, সেটা স্যার মানে ওনার যে পেজের প্রোডাক্ট গুলা, হুম। এটা হাই কোয়ালিটির প্রোডাক্ট এবং কি শহুরে ফলোয়ার গুলা। আর এখন যে প্রোডাক্টটা সেল করতে যাচ্ছে এটা মূলত স্যার যাদের লোডশেডিং বেশি হয়, তার মানে গ্রাম অঞ্চলের ফলোয়ারদের উপরে ডিপেন্ড করছে। ও তাহলে তো এটা ওই ফলোয়ারদের টার্গেট করলে আর হবে না, নতুন করে অ্যাড রান করতে হবে। স্যার এটা কি এবি টেস্ট করবো নাকি এবি টেস্ট ছাড়াই করবো? এবি টেস্ট করতে হবে, যেহেতু ওয়েবসাইট আছে কি? না স্যার। আচ্ছা, মেসেজ ক্যাম্পেইন করবেন। মেসেজ ক্যাম্পেইনের 2-3টা অ্যাড সেট দিয়ে দিবেন, ডিফারেন্ট ডিফারেন্ট অডিয়েন্সকে টার্গেট করবেন। আর চেষ্টা করবেন অ্যাডে যেন বাংলা কন্টেন্ট থাকে। জি স্যার। স্যার ভিডিও দিব না, ভিডিও চাবো নাকি স্যার ছবি দিয়ে হবে? ছবি দিছে স্যার। ক্লায়েন্টের কাছে যেটা আছে ওইটাই ইউজ করেন। এই প্রোডাক্টটা তো তারা যারা কিনবে তারা তো জানে এই প্রোডাক্টটা সম্পর্কে। জি স্যার। হুম। যেমন টি আচ্ছা। শার্ট, দেখেন টি শার্ট কিন্তু কখনো ভিডিও ইউজ করে কেউ সেল করে না এখন, টি শার্টের ছবি ইউজ করে সেলস ক্যাম্পেইন রান করে দেয়। টি শার্টে আসলে ভিডিওতে দেখানোর মতো কিছু নাই, বুঝছেন? স্যার আমার আরেকটা প্রশ্ন ছিল। জি বলেন। স্যার আমাকে একটা ক্লায়েন্ট বলছিল যে উনি মানে থ্রি পিসের বিজনেস করে, উনি স্যার একসাথে 4 থেকে 5টা পিক দিয়ে অ্যাড চালাতে চায়। এটা তো স্যার বুস্ট ছাড়া তো মনে হয় সম্ভব না, তাই না? মানে একসাথে কি করতে চায়? 5টা প্রোডাক্টের ছবি মানে একসাথে দেয়, মানে যেন ক্লিক করলে একসাথে 5টা দেখা যায়। ক্যারোজেল দিতে বলেন। এরকম কিন্তু উনি চাইছিল স্যার মানে একটার মধ্যে আমরা পোস্ট করি না ছবি, একবারে 6-7টা হুম। এক করে ফেসবুকে পোস্ট করি না। ওই তো বুস্টের কথা বলতেছে উনি। জি স্যার, আমি ওটাই বললাম, এটা তো বুস্ট ছাড়া সম্ভব না। ওনাকে বলেন যে অ্যাড থেকে তো অ্যাডভান্স টেকনোলজি আমরা ইউজ করতেছি ক্যারোজেলের মাধ্যমে, আপনি যেটা বলতেছেন এটার থেকে ভালো একটা অ্যাড হচ্ছে ক্যারোজেল অ্যাড, ওইটা দেন, ওইটা দিলে ভালো পারফরমেন্স আসবে। স্যার কেন স্যার এটা টেলিগ্রাফে যদি $2 দিই স্যার, ভালো ফলাফল আসবে? হ্যাঁ আসবে, যদি এর আগে ভালো সেল করে থাকে তাহলে অবশ্যই আসবে। স্যার এর আগে স্যার তিনি পেজ থেকে সেলস আনে না, কিন্তু অফলাইনে সেল করছে। অফলাইনে সেল করছে? জি স্যার। অনলাইনে কখনো সেল করে নাই?
না স্যার, পেজটা নতুন তৈরি করছে, আমার থেকে ফলোয়ার বাড়ায় নিল স্যার। আমি ফলোয়ারের কাজটা করলাম না, উনি আচ্ছা, আপনি সেলস ওনাকে ক্যাম্পেইন বলেন যে চালাতে আপনি চাচ্ছে। হচ্ছে 2 দিন অ্যাড রান করে দেখেন কেমন পারফর্ম হয়। যদি ভালো হয় তাহলে অ্যাড বাজেট বাড়ায় আমরা কাজ শুরু করব। তো 2-3 দিন আপনি একটা অ্যাড রান করে দেন। স্যার 2-3 দিন তাহলে কেন দেবে মাত্র স্যার? ডেইলি বাজেট $10 দিয়ে করবো নাকি $3? $2 দেন, $2 দিয়ে দেখেন কেমন হয়। স্যার এটা তো আর এবি টেস্ট করা লাগবে না, কেন জেলের মাধ্যমে ডাইরেক্ট পুশ করলে হবে? এখন প্রোডাক্ট কি মানে সেম ক্যাটাগরির প্রোডাক্ট নাকি আলাদা ক্যাটাগরির প্রোডাক্ট? স্যার আলাদা ক্যাটাগরি বলতে ডিজাইন আলাদা। জিনিসটা কি? 3 পিস। 3 পিস? আচ্ছা, 3 পিসই তো সবগুলা নাকি? জি স্যার। তাহলে ওই ক্যারোজেল দিয়ে দেন। অডিয়েন্স টেস্ট করতে পারেন। ধরেন আপনি যদি $3 একটা অ্যাড দেন, 3টা অ্যাড সেট দিয়ে দেন। 3টা অ্যাড সেটে আপনি একদিন দেখেন কোন অ্যাড সেট থেকে সেল আসতেছে বা মেসেজটা বেশি আসতেছে। জি স্যার, বুঝতে পারছি। আরেকটা কাজ পাইছিলাম স্যার, উনি এক্সচেঞ্জও দিচ্ছে কিন্তু 2 দিন পর থেকে কাজ করাতে চাচ্ছে। আচ্ছা, 2 দিন পর থেকে যখন কাজের রিকোয়ারমেন্ট দিবে তখন বললেন। কিন্তু উনি এই অফারও করছে যে ওনার যদি পার্সেল সহ আমি কনফার্ম করি, মানে মেসেজিং এর কাজ করি ওনার পেজে, এটার জন্য হুম। এক্সট্রা একটা চার্জ দিবে। আচ্ছা, এগুলার জন্য আপনি আগে থেকে কথা বলে নেবেন যে আমি আপনার সেলস কনফার্ম করব, অ্যাডও রান করব, সবই করব আমি। আপনি জাস্ট বসে থেকে রিল্যাক্স করবেন। কত দিবেন আমাকে, এটা আগে থেকে উনি confirm আমাকে করবেন। বলে যে আপনার ডিমান্ড কিরকম। এখন আমার তো স্যার আইডিয়া নাই। এটা এখন যদি মান্থলি বেসিসে কাজ করে তাহলে এক ধরনের চার্জ করবেন, আর যদি উইকলি কাজ করায় সেই ক্ষেত্রে এক ধরনের চার্জ। কোন বিষয়ে মানে কিভাবে করবে বলছে কিছু? আর যেমন ওনার পেজ আমাকে দিয়ে একটা সেলস ক্যাম্পেইন চালাবে, তো হুম। এই সেলস ক্যাম্পেইনের মাধ্যমে যতগুলো SMS আসবে ওনার পেজে, সবগুলা আমার রিপ্লাই দিয়ে এবং অর্ডার কনফার্ম করতে হবে। হ্যাঁ, এটা কতদিন করতে হবে আপনার? স্যার আমাকে যে অ্যাড রান করাবে 7 দিন, আর এটা স্যার মান্থলি করতে বলছিল। আচ্ছা, ওনাকে বলেন যে আপনার ফেসবুক পেজে 1,000 মেসেজ আসুক, 2,000 মেসেজ আসুক, সমস্যা নেই, আমি সব রিপ্লাই দিব। আপনি আমাকে এটার জন্য 5,000 টাকা দিবেন। আর অ্যাড ম্যানেজমেন্ট করার জন্য যে 7 দিনের জন্য যদি নেই, 7 দিনের জন্য আমাকে 2,000 টাকা দিবেন। আর যদি মান্থলি করান তাহলে আমাকে 7,000 বা 5,000, 5,000 বা 7,000, যেভাবে আপনার সাথে ডিল হয় ওটা আপনি করবেন, কিন্তু 5,000-এর নিচে নিয়েন না মান্থলি বেসিসে। ঠিক আছে স্যার। স্যার আমাদের তাহলে ক্লায়েন্টিং এর বিষয়টা তাহলে কি করলেন? ক্লায়েন্টটা আগে শিখা শেষ করেন। এই যে চ্যাট জিপিটি শেখাবো এর পরের ক্লাসে, কিভাবে চ্যাট জিপিটি ইউজ করতে হয় এটা শেখাবো। তারপরে হচ্ছে কাজকর্মে আমরা ঢুকে যাব। আচ্ছা স্যার। ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন? সবাই মোটামুটি সব বাইরে চলে গেছে স্যার, কাজ শুরু করেন। সবাই চলে গেছে? হ্যাঁ স্যার, আমি খুব শোনা কথা ছিল, ওনারা বাইরে একটু দরকার, এই জন্য চলে গেছে। স্যার আচ্ছা, লাইনে আছে স্যার। আচ্ছা, ঠিক আছে। লাবিদ হাসানের কোনো কোশ্চেন আছে? না স্যার। কিরণ দত্ত? না স্যার। ওকে, তাহলে সবাই ভালো থাকবেন। আগামী ক্লাসে আমরা কম্পিটিটর অ্যানালাইসিস শিখবো এবং চ্যাট জিপিটি ইউজ করা শিখবো। আচ্ছা স্যার।